বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন মন্ডলী পড়াইছিলাম, এখনো পড়াই নেই মনে হয়। আর বাবা, আরেকজন আছে, আমার উদ্দেশ্য হইলো যে যাতে কোনো স্ট্রিট অ্যানিমেল না মারা যায় বিনা ট্রিটমেন্টে। তো ভেটেরিনারি পড়বি, ঠিক আছে? ছেলেদের মেইন উদ্দেশ্য মনে রাখবি, বিয়ে করতে হবে, এটা বুঝতে হবে। বাচ্চা আছিস, বাচ্চা মানুষের সাথে অবশ্যই এগুলা চিল মিল করা যায় না। ভাই আবার দেখান, কি দেখাবো? গাদার দল, কি দেখাবো? আমরা চলে আসি ৩ নাম্বার যে শর্তটা, আমরা ৩ নাম্বার যে শর্তটা, তো সব বাচ্চা, হ্যাঁ, ইলেকট্রনের শোষণ এবং বিকিরণ সম্পর্কিত সে ধারণা দিয়েছে। আমি আবারও বলি, ইলেকট্রনের শোষণ এবং বিকিরণ। আমার বয়স ২০ বছর, আর তোদের বয়স কিভাবে ১৮ বছর হয়? দেখো, ইলেকট্রনের শোষণ এবং বিকিরণ সম্পর্কে ধারণা। আচ্ছা, ঠান্ডা মাথায় এবং খুব ক্লিয়ারলি বুঝো। আব্দুর রহমান, তুমি কি নতুন? আবিদুর রহমান, আমি এইভাবেই ক্লাস নেই, হোয়াইট বোর্ড আমার নাই। আর প্রথম কথা হচ্ছে, এইভাবে ক্লাস না নিলে অনেক কিছু বোঝা যায় না, কারণ আমি এই পাশে অ্যানিমেশন দেখাই। দেখো, এটা উচ্চ শক্তি স্তর, কয়েকদিন করো, এখন বড় হচ্ছে, এখন দেখবা এগুলাতে অনেক ভাইয়ারাই ক্লাস নেয়, মাসুর ভাইয়ার ক্লাস করবা, এখানে ক্লাস নেবে। আর এইটা হচ্ছে তোমার নিম্ন শক্তি স্তর। এতদিন এরা ক্লাস করে আসলো, কোনো প্রবলেম হয় নাই। এই কারো কোনো প্রবলেম হয়েছে রে? কারো কোনো প্রবলেম হয়েছে? দেখো, চলে আসে, যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে, তখন শক্তিটা করবে কি? বিকিরণ করবে। উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবা, শক্তিটা বিকিরণ করবে। এবং নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবা, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবা, শক্তিটা শোষণ করবে। আবারও বুঝো, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবা, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবা, শক্তি কি করবে? বিকিরণ করবে। আজকে যা ফার্স্ট যে নোট শেয়ার করবে, ওকে আমি টাকা দিব। আর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবা, তাহলে শক্তিটা কি হবে? বিকিরণ করবে। ঠিক আছে, শক্তিটা কি করবে? বিকিরণ। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তিটা শোষণ করবে। সেই শক্তিটা শোষণ হোক বা বিকিরণ হোক, এইটার যদি আমি এনার্জি ধরে নেই E1, এইটার যদি আমি এনার্জি ধরে নেই E2, তাহলে আমার শক্তি শোষণের পরিমাণ ডেল ই ইকুয়াল টু কত বলো দেখি? E2 মাইনাস অফ E1, E2 মাইনাস অফ E1, ক্লিয়ার? E2 মাইনাস অফ E1। এখন E2 মাইনাস অফ E1 ইকুয়াল টু, সেটা হবে তোমার H নিউ পরিমাণ শক্তি শোষণ করবে। আবারও বলি, H নিউ পরিমাণ শক্তি শোষণ করবে। একটু ঠান্ডা মাথায়, এবং এগুলো বুঝতে হবে যে কতটুকু শক্তি শোষণ করতেছে বা কতটুকু শক্তি বিকিরণ করতেছে। এগুলা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন চলে আসি ভাইয়া, ইকুয়াল টু এইচ নিউ, ইকুয়াল টু এইচ নিউ। খালি দুইজনের সমস্যা হয় না, তার বাদ বাকি সবার সমস্যা হয় এখানে ক্লাস করতে। হ্যাঁ, তোরা আমাকে এতদিন বলিস নাই কেন যে সমস্যা হয়? তাহলে এখানে ক্লাস করতে মজা আরো। আমারও মনে কর যে এনার্জি থাকে, তোদেরও ইয়ে থাকে, এখানে ক্লাস করতে আসলেই মজা। ঠিক আছে,
বাকিগুলার তাহলে সমস্যা হয়, বোঝা গেল তাহলে। হ্যাঁ, তোরা তাহলে আমাকে বলবি না? আচ্ছা, এটা কোথা থেকে আসলো ভাইয়া? এই সমীকরণটা আসছে হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি অফ লাইট থেকে। ঠিক আছে, এই যে চলে গেছে, দেখছিস? মানে কত বড় বিয়াদব এগুলা, ওদের সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি আর ক্লাস নিব না এই পর্যন্ত, অন্য টিচার ক্লাস নিবে, যা ক্লাস করে দেখ অন্য টিচারের। এটা আসছে প্লাঙ্কের কোয়ান্টাম, অন্য টিচার বোর্ডে ক্লাস নিবে। ঠিক আছে, আমার ক্লাস আজকে থেকে শেষ, আমি বলে দিচ্ছি তাহলে। কোয়ান্টাম থিওরি থেকে। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে। এই আমি বলছি কি, এই যে স্লাইডে যেভাবে পড়াই এভাবে ক্লাস করতে কি কারো কোনো প্রবলেম হয় সেটা বলছি। প্রবলেম হয় কিনা সেটা বলছি। ওই যে আবিদুর রহমান বলছে, ও মনে হয় নতুন ভর্তি হয়েছে, এটা বলছে। হ্যাঁ, এটা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে। একটু বুঝবা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে। তো প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব যেটা, খুবই ঝামেলা। দেখো, একটু দাঁড়াও, একটা পোস্ট অ্যাপ্রুভ করার জন্য একজন পাগল হয়ে গেছে। দেখো, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে যেটা, দেখো এখন দেখো প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা কি বলছে? প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বলছে যে ফোটন শক্তির পরিমাণ, ভালো করে বুঝবা। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কি বলে? প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বলে যে আলো নিরবচ্ছিন্ন নয়। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কি ছিল? সে বলছে আলো নিরবচ্ছিন্ন নয়। আলো নিরবচ্ছিন্ন নয়। তাহলে কি বলছে? আলোটা একটা প্যাকেট আকারে বের হয়, ক্ষুদ্র প্যাকেট আকারে বের হয়। আবার বলি, ক্ষুদ্র প্যাকেট আকারে, এই টাইপের প্যাকেট আকারে বের হবে, বুঝছো? একটা প্যাকেট আকারে বের হবে। তো আলোটাকে যখন প্যাকেট আকারে বের হবে, আলোটাকে বলা হয় আলো প্যাকেট আকারে বের হবে। আলো প্যাকেট আকারে বের হবে। ঠিক আছে, আলো প্যাকেট আকারে বের হবে। এই শক্তির এককের নাম দেয়া হয় কোয়ান্টাম শক্তি। এই শক্তির এককের নাম কি দেওয়া হয়? আলোকের এক কোয়ান্টাম শক্তি। এই যে প্যাকেট আকারে বের হয়েছে না, এই শক্তিটার নাম দেওয়া হয় আলোর এক কোয়ান্টাম শক্তি। ঠান্ডা মাথায় বুঝবা, তাহলেই তুমি এটা বুঝতে পারবা। আলোর এক কোয়ান্টাম শক্তি এখানে বলা হয়। ঠিক আছে, পরে বিজ্ঞানী আইনস্টাইন করলো কি, ফটো ইলেকট্রিকের ব্যাখ্যায় আলোকের এই শক্তি, ছোট ছোট যে প্যাকেট গুলাকে, এই প্যাকেট গুলাকে পরে আইনস্টাইন বললো কি, আলোকের ক্ষুদ্র কণা বা ফোটন এর প্রবাহ উল্লেখ করে। তাহলে কি বলা হয়? পরে আইনস্টাইন কি বলল? পরে আইনস্টাইন বলল যে, আইনস্টাইন পরে ফটো ইলেকট্রিক ব্যাখ্যা দিল। আসতেছি, ফটো ইলেকট্রিক ইফেক্টও আসতেছি। পরে আইনস্টাইন কি বললো? ফটো ইলেকট্রিকের ব্যাখ্যা, ফটো ইলেকট্রিক ইফেক্টের ব্যাখ্যায় বলল কি, এই ফটো ইলেকট্রিকের ব্যাখ্যায় খুব ঠান্ডা মাথায় বুঝবা। ঠিক আছে, এটা ঠান্ডা মাথায় বুঝতে হবে, কারণ এইবার ম্যাথ গুলা চলে আসবে। ফটো ইলেকট্রিকের ব্যাখ্যায় তিনি বললেন যে আলোককে নির্দিষ্ট শক্তিযুক্ত ক্ষুদ্রকণা বা ফোটনের প্রবাহ উল্লেখ করে। তাহলে আলোকে কি বললো সে? সে আলোকে বলছে নির্দিষ্ট শক্তিযুক্ত ক্ষুদ্রকণা, নির্দিষ্ট শক্তিযুক্ত ক্ষুদ্রকণা, ক্ষুদ্রকণা অথবা ফোটন।
ফোটন প্রবাহ, অথবা কি ফোটন প্রবাহ, ঠান্ডা মাথা এবং বুঝবা। এবং এই যে ফোটনের যে শক্তিটা, এরপরে সে এই যে ফোটনের শক্তিটা, এই ফোটনের শক্তিটা, এই ফোটনের শক্তিটা ঠান্ডা মাথায় বুঝবা এটা, যে এসব ফোটনের শক্তি, এই যে ফোটনের শক্তি আছে না, এসব ফোটন শক্তি, তা আলো কি এক প্রকার শক্তি না? তাহলে আলোটার ফোটনের শক্তি মনে করলাম ই। সে বলছে যে এই আলো বা ফোটনের শক্তি ই, এদের বিকিরণের স্পন্দন সংখ্যা বা ফ্রিকোয়েন্সি সমানুপাতিক। তাহলে কি বললো, এই ফোটন শক্তিটা কার সমানুপাতিক? ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। তখন চলে আসছে ই সমানুপাতিক হচ্ছে নিউ। ই সমানুপাতিক কি আসছে? নিউ। তখন এখান থেকে আসছে ই ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ। ইকুয়াল টু কি? এইচ নিউ। এইটুকু বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে? দেখো, এইটুকু বোঝা গেছে? আচ্ছা, এখন প্রশ্ন আসে, ভাইয়া ফটো ইলেকট্রিক ইফেক্টটা কি জিনিস? ভাইয়া ফটো ইলেকট্রিক ইফেক্টটা কি জিনিস? চলে আসে ফটো ইলেকট্রিক ইফেক্ট। আজকে কে ফার্স্ট নোট শেয়ার করবে? ফটো ইলেকট্রিক ইফেক্ট কে ফার্স্ট নোট শেয়ার করবে দেখি? আচ্ছা একটু দাঁড়াও, আমার খাবার আসছে। আমার খাবার আসছে, তার মানে আমাকে খাইতে হবে। দেখো, ফটো ইলেকট্রিক ইফেক্টটা কি জিনিস প্রথমেই চলে আসে। ফটো ইলেকট্রিক ইফেক্ট, এই ফটো ইলেকট্রিক ইফেক্টটা আমি একটু তোমাদের দেখাবো। একটু ধৈর্য ধরো, হ্যাঁ, আজকে একটু ধৈর্য ধরতে হবে। একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরো, হ্যাঁ। একটু দাঁড়াও, খাবারটা নিয়ে আসছি। ওয়েট, আজকে প্রচুর ওয়েট করতে হবে। আচ্ছা, আই এম সরি। আসলে আমাদের বুয়া নাই, তো খুব ঝামেলায় আছি বুঝছো, ভাইয়াও নাই। তো একটা জিনিস কি জানো, যে ফটো ইলেকট্রিক ইফেক্টটা তুমি যখন ব্যাখ্যা করতে যাবা, 5 জন হয়ে গেছে। আচ্ছা দেখো, যেগুলা যেগুলা বুঝতে পারতেছো, যে আজকে যে ফার্স্ট নোট শেয়ার করবে ওকে আমি 20 টাকা দিব মোবাইলে। শিওর থাকো, 20 টাকা পাবা। 20 টাকা পাবো, 20 টাকা দিব মোবাইলে, হ্যাঁ। আচ্ছা দেখেন, ফটো ইলেকট্রিক ইফেক্ট,
দ্য ইমিশন অফ ফোটন, আবারও বলি, দ্য ইমিশন অফ ফোটন, আপনি যখন দেখবেন যে আপনার এখান থেকে ইমিশন, দেখেন ফটো ইলেকট্রিক ইফেক্ট, এই জায়গাটাতে দেখেন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা মেটাল সারফেসে পড়বে। আবারও বলি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা মেটাল সারফেসে পড়বে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা মেটাল সারফেসে পড়বে। এই মেটাল সারফেসে পড়ার পর এখান থেকে ইলেকট্রন, ফটো ইলেকট্রন ইমিশন ঘটবে। ভালো করে বুঝবা, ফটো ইলেকট্রন ইমিশন ঘটবে, ফটো ইলেকট্রন ইমিশন ঘটবে। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা মেটাল প্লেটের উপর পড়বে, দেন এই মেটাল প্লেট থেকে ইমিশন অফ ইলেকট্রন, মানে ইলেকট্রন বের হয়ে যাবে। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা পড়ার পর ইজেকশন অফ ফটো ইলেকট্রন, ইলেকট্রনটা বের হয়ে যাবে। এইটাকেই বলা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। এটাকে কি বলা হচ্ছে? ফটো ইলেকট্রিক ইফেক্ট। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্টটা কি জিনিস আমি যদি তোমাকে একটু ইংলিশেই বলি, ফটো ইলেকট্রিক ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট একটু ইংলিশে লেখো আজকে। ফটো ইলেকট্রিক ইফেক্ট is a phenomenon in which electrons are কি লিখছে ভাইয়া? এখন আমার টেস্ট চলতেছে। দেখো, electrons are ejected from the surface of a metal when light is খুব সহজ, এটা খুবই সহজ একটা ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো এই ফটো ইলেকট্রিক ইফেক্ট আমি আবারও বলি, ফটো ইলেকট্রিক ইফেক্টটা সেইটাই ইফেক্ট যখন ফটো ইলেকট্রিক ফেনোমেনন, ফেনোমেনন বলতে কি বোঝায়? একটা ফেনোমেনন বাংলায় কি বলবো, যে একটা ইফেক্ট আর কি, প্রভাব। সেটা হচ্ছে যে যখন এই লাইটটা, আবারও বলি, যখন এই লাইটটা, এই যে লাইটটা একটা মেটাল সারফেসের উপর আসে পড়বে, এই যে ইজেকশন, এই মেটাল সারফেসের উপর আসে পড়বে এবং এই মেটাল সারফেস থেকে ইলেকট্রন গুলা ইমিশন হবে। ইমিশন মানে বের হয়ে যাওয়া, ইমিশন মানে বের হয়ে যাওয়া। আবারও বলি, ইমিশন মানে বের হয়ে যাওয়া। তাহলে এইটা তুমি ইজিলি বুঝতে পারবা। তাহলে এখানে কি হয়েছে? ফটো ইলেকট্রিক ইফেক্ট হয়েছে। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট বুঝছো? ফটো ইলেকট্রিক ইফেক্ট বুঝছো? এখানেও ফটো ইলেকট্রিক ইফেক্ট, এখানেও ইকুয়াল টু এইচ নিউ, ইকুয়াল টু এইচ নিউ। ঠিক আছে, এই জিনিসটা বুঝছো? এই জিনিসটা বুঝছো? এই জিনিসটা বুঝছো? ভালো করে বুঝবা এই জিনিসটা। এই জিনিসটা বুঝছো কিনা তাড়াতাড়ি বলো। ফাস্ট করো। এই জিনিসটা ইংলিশটা বুঝছো, বাংলাটা বুঝছো কিনা এটা বলো। তিনজন, বাহ, তিনজন, বাহ 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 বাহ, আমি তিনজনকে পড়াই, বাহ বাহ, খুবই ভালো, খুবই ভালো। পড়তে ভালো না লাগলে বলবা ভাইয়া, আমার অত ঠেকা নাই তোমাকে পড়াইতে হবে। আপনারা মানে যা ভাবটা নিচ্ছেন না, দেখেন অনেক কিছুই শেখাবো আমি, আমার কাছে পড়লে আপনি অনেক কিছু শিখতে পারবেন, এটুকু কনফার্ম থাকে। তিনজন,
ইজেক্টেড কি? ইজেক্টেড মানে বের হয়ে যাওয়া। ইজেক্টেড মানে বের হয়ে যাওয়া, এটা মানে বের হওয়া যাওয়া। ইজেক্টেড মানে বের হয়ে যাওয়া। হ্যাঁ, ইজেক্টেড মানে বের হয়ে যাওয়া। এবার বুঝছেন যে এটা ফারজানা আহমেদ। টাকা কে পাইছিলেন? ফারজানা টাকা পাইছিলেন না কে টাকা পাইছিলেন? তোমরা অনেকদিন টাকা পাইছিলেন আমার কাছে? অনেকজন আমার কাছে মানে টাকা পাইছিলেন। ওকে, এখন দেখো এই যে ফোটো ইলেকট্রনটা আছে, একটু ঠান্ডা মাথায় বুঝবা। ফোটো ইলেকট্রনটা আছে, এখানে কয়েকটা জিনিস তোমার আসতে পারে। সূচন কম্পাঙ্ক আসতে পারে, সূচন কম্পাঙ্ক আসতে পারে, তারপরে নিশ্চিত ইলেকট্রনের গতিশক্তি আসতে পারে। এই জিনিসগুলো তোমাদের আসতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলো আসতে পারে তোমাদের। এই জিনিসগুলো একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। দেখো আমরা একটু পরে আসবো এই জায়গায়। ওয়ার্ক ফাংশন এবং সূচন কম্পাঙ্ক নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। ইট ইজ বিকজ অফ ওয়ার্ক ফাংশন এবং সূচন কম্পাঙ্ক, এটা একটা মনে করো যে মোটামুটি তোমাদের জন্য একটা কঠিন ইস্যু হয়ে যাবে, যার কারণে এটা পড়ার কোনো দরকার আপাতত আমার মনে হচ্ছে নাই। তবে এটা আমি করাবো, এটা যদি না করাই সেক্ষেত্রে আবার ঝামেলায় পড়ে যাবা। এই যে ঝামেলায় পড়লে আবার মানে তখন বললা যে ভাইয়া করায় নাই, ঠিক আছে? ভাইয়া আবার বলবা যে ভাইয়া কি করায় নাই, হ্যাঁ, তখন ভাইয়ার দোষ হয়ে যাবে, ভাইয়ার দোষ হয়ে যাবে। তো এটা নিয়ে আসলে রাজনীতি করার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, এই যে একজন বলছিল যে ভাইয়া শোষণ বর্ণালী এবং বিকিরণ বর্ণালী এই দুইটাই আমি পরে করাবো। শোষণ বর্ণালী, নিরবিচ্ছিন্ন বর্ণালী, এই জিনিসগুলা সবগুলাই করাবো। হ্যাঁ, আচ্ছা চলে আসি। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট ক্লিয়ার? আচ্ছা, ফটো ইলেকট্রিক ইফেক্ট ক্লিয়ার। আচ্ছা, এরপরে চলে আসি এই ফটো ইলেকট্রিক ইফেক্টটা খুবই ভালো কথা। লেখো, আমরা পোস্টুলেট করছি কি ইলেকট্রনটা শোষণ হয়েছে, আমরা কিন্তু পড়তেছি হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্টের আরো একটা পোস্টুলেট যদি আমরা আসি, তাহলে চলে আসেন। দেখেন যে প্লাঙ্কের মতে পরমাণুর দ্বারা শক্তি শোষণ বা বিকিরণের পরিমাণ এক বা একাধিক পূর্ণ সংখ্যার প্যাকেট অথবা কোয়ান্টাম। আবারও বলি, এক বা একাধিক পূর্ণ সংখ্যার প্যাকেট অথবা কোয়ান্টাম। তার মানে ডেল ইকুয়াল টু যেটা এইচ নিউ আছে, এখানে যে একটা এক মোল, এখানে এক মোল দুই মোল, তার মানে এখানে যখন আমি ডেল এন এর মান বসাবো তখন এখানে কি হবে? পূর্ণ সংখ্যা। এখানে সবসময় ডেল এনটা কি হবে? পূর্ণ সংখ্যা হবে। তার মানে আমরা যদি এটা এইভাবে লিখি যে ইকুয়াল টু ডেল এন এইচ নিউ, তাহলে এই এনটা হবে কি বলো দেখি? এখানে পূর্ণ সংখ্যা হবে। এনটা কি হবে? পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে? এনটা কি হবে? এখানে পূর্ণ সংখ্যা হবে। এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? তার মানে এই জায়গাটাতে এইটা পূর্ণ সংখ্যা হবে, তার মানে এই জায়গায় 0.5 বা 1.5 বা 2.5 এগুলো হবে না, এগুলো হবে না। এগুলা কিন্তু ভালো করে বুঝবা, কারণ এগুলো তোমাকে কেউ পড়াবে না। এগুলো হবে না, এগুলো কি হবে না, ঠিক আছে? কোনো প্রকার ভগ্নাংশ হবে না। এটা কিরকম থাকবে? এইচ নিউ হইতে পারে, 1h নিউ হইতে পারে, 2h নিউ হইতে পারে, 3h নিউ হইতে পারে, 4h নিউ হইতে পারে, এই জিনিসগুলো হইতে পারে। দেখো, যখন তোমাকে বলবে, আজকে যারা যারা ক্লাস করতেছেন এরা গাধা, কারণ এইগুলো হার্ড টপিকস। যখন তোমাকে বলবে যে এক মোলের ফোটন শক্তি, ঠিক আছে, একটি ফোটন শক্তি, একটি ফোটন শক্তিকে, আমি তো তোমাকে একটু আগেই বলছি, একটি ফোটন শক্তিকে বলা হয় কোয়ান্টা। তাহলে তোমাকে কি বলা হয়? কোয়ান্টাম যদি বলে যে এক কোয়ান্টাম, তাকে কি বলে?
তাহলে একটি ফোটন শক্তিকে বলা হবে এক কোয়ান্টাম। বাট যদি এটা 1 মোল হয়ে যায়, 1 মোল ফোটন শক্তিকে কি বলবা? আইনস্টাইন। ঠিক আছে, তাহলে 1 আইনস্টাইন ইকুয়াল টু, এভাবে বলতে পারি 1 আইনস্টাইন ইকুয়াল টু, নতুন ছেলেটা চলে গেল, 1 আইনস্টাইন ইজ ইকুয়াল টু, নতুন ছেলেটার জন্য হইলেও তো আমার ক্লাসটা ছেড়ে দেওয়া উচিত, কারণ ও ও তো মানে হক মারার আমার কিছু নাই। তাহলে তো ও বলবে যে ও ভাইয়া এইভাবে পড়াচ্ছেন। তাহলে 1 আইনস্টাইন ইকুয়াল টু কত কোয়ান্টা? 6.023 ইন্টু 10⁻23 কোয়ান্টা। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার এইটুকু? ক্লিয়ার এইটুকু? ক্লিয়ার এইটুকু? আচ্ছা, এইখান থেকে আমরা পাইছি, আমরা যেটা পড়ছিলাম যে ফটো ইলেকট্রিক ইফেক্ট, সেটা হচ্ছে ইকুয়াল টু এইচ নিউ পড়ছি। আমরা এখান থেকে দেখছি যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব ইকুয়াল টু এইচ নিউ। এখন আসি এই ইকুয়াল টু এইচ নিউ রিলেটেড যে ম্যাথগুলো আছে, সেটা ইকুয়াল টু এইচ নিউ রিলেটেড ম্যাথগুলা দেখে নাও। ইকুয়াল টু এইচ নিউ রিলেটেড ম্যাথ, সবার কাছে সামনে বই আছে? তাহলে আমি আর বইটা, আচ্ছা থাক, ইকুয়াল টু এইচ নিউ রিলেটেড ম্যাথ দেখো, সবার সামনে বই থাকলে আপনারা 140 পেজ বের করতে পারেন। 140 পেজ 2.36 হাজারি স্যার, 2.36 হাজারি স্যার। দেখেন বলা হয়েছে সেনাবাহিনীর রাডার তরঙ্গের, সেনাবাহিনীর রাডার তরঙ্গের দেখেন সেনাবাহিনী রাডার তরঙ্গের ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়াল টু 3.35 ইন্টু 10⁸ হার্টজ হলে জুল এককে কত শক্তি? শক্তি এবং কিলো জুল পার মোল এককে কত শক্তি? আচ্ছা, আপনারা যে এই যে যাতায়াত করতেছেন, আপনাদের কি মানে কমন সেন্স নাই যে আমি ক্লাসটা করি? হ্যাঁ, সেন্স আসে না যে আমি ক্লাসটা করি? তোমার ক্লাস করতে ভালো না লাগলে বলবা, আমার তো দরকার নাই। ঠিক আছে না? পোলাপাইন এমনও আছে যে ভাইয়া আপনি যদি খাতায়ও ক্লাস করান আমি করবো, এরকম পোলাপান আমার আছে। কিন্তু তোমাদের এই যে প্রবলেম হচ্ছে বা কি হচ্ছে সেটা বলতে হবে না? দেখো, সেনাবাহিনীর যে রাডার তরঙ্গ আছে, রাডার তরঙ্গের ফ্রিকোয়েন্সি দেয়া আছে, ফ্রিকোয়েন্সি দেয়া আমরা জানি ইকুয়াল টু কত? এইচ নিউ। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে নিউ, নিউ ইকুয়াল টু কি? এই যে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়াল টু হচ্ছে তোমার দেয়া আছে 3.35 ইন্টু হচ্ছে 10⁸। এরপরে শেখাচ্ছি, অনেক কিছু শেখাইতে হবে তোমাদের। 3.38 10⁻² হার্টজ। ঠিক আছে, 3.38 ইন্টু 10⁸ হার্টজ। এটা হচ্ছে নিউ এর ভ্যালু দেয়া আছে। এর শক্তিটা কি? তাহলে আমরা ই ইকুয়াল টু কি জানি? এইচ নিউ। এইচ এর মান এটা কি বলছে? জুল এককে কত হবে? জুল এককে। তাহলে এইচ এর মানটা আমার কিসে নিতে হবে? এইচ এর মান আমি শিখাইছিলাম না? এইচ এর মান আমি বলছিলাম না? এইচ এর মান আমি জুল এককে বলছিলাম? এইচ এর মান আমি জুল এককে বলছিলাম? এইচ এর মান জুল এককে কত বলছিলাম? 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এইচ এর মান মনে আছে? এটা এইচ এর মান মনে আছে? এইচ এর মান মনে আছে? এইচ এর মান মনে আছে?
এইচ এর মান যদি মনে থেকে থাকে তাহলে আমরা একটু আগেই পড়ছিলাম, দেখেন একটু আগেই পড়ছিলাম একটি ফোটন শক্তি আর 1 মোল ফোটন শক্তি। 1 মোল ফোটন শক্তি আর একটি ফোটন শক্তি দুইটা আলাদা। আপনি এই জায়গাটাতে একটু লিখে নেবেন, একটি ফোটন শক্তি ই ফোটন ইজ ইকুয়াল টু এইচ নিউ। বাট 1 মোল যখন ফোটন শক্তি আপনি বের করবেন, ই ফোটন ইকুয়াল টু 1 মোলে কয়টা অণু থাকে? 6.023। তার মানে Na ইনটু হচ্ছে তোমার হচ্ছে কত? Na ইনটু হচ্ছে ই ফোটন, অথবা 1 মোলের ক্ষেত্রে আপনি 1 মোলের ক্ষেত্রে ডিরেক্টলি এইভাবে করেন, Na, আমি লিখে দেই, আপনি ডিরেক্টলি এইভাবে করেন Na 1 মোল ইনটু হচ্ছে ই ফোটন। তাহলে 1 মোল একটির জন্য ই ফোটন ইকুয়াল টু এইচ নিউ আমি আগেই বের করে নিলাম, আর 1 মোলের জন্য জাস্ট Na এর সাথে জাস্ট ই ফোটনটা আপনি গুণ করে দিলেন, ই ফোটনটা আপনি গুণ করে দিলেন, ঠিক আছে? ই ফোটনটা আপনি গুণ করে দিলেন, আর কিছু না। তার মানে আপনি এখান থেকে কি বলতে পারেন, আমরা এখান থেকে 1 মোলেরটা বের করব, একটু বোঝার চেষ্টা করবা। এখান থেকে আমি 1 মোলেরটা বের করব, প্রথমে 1 মোলেরটা আমি বের করব না, কারণ এখানে বলা হয়েছে যে পার মোলে বলে নাই, পার মোলে আমার বলে নাই, এখানে বলছে আমার কত শক্তি, কোথায়? জুল এককে কত শক্তি। তার মানে জাস্ট আমার ই ইকুয়াল টু এইচ নিউ করলে হবে। তাহলে ই ইকুয়াল টু আসবে হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু নিউ এর মান কত দেয়া আছে? 3.35 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু কত? 10 টু দি পাওয়ার 8। ঠান্ডা মাথায় বুঝবেন আপনি, আমি আমার কাছে কিন্তু ম্যাথ করলে আপনাকে আর কোথাও করতে হবে না। ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে হার্টস বা পার সেকেন্ড, এটাও থাকতে পারে, পার সেকেন্ডে থাকতে পারে। এটা কিন্তু হার্টস মানে পার সেকেন্ড, হার্টস মানে কি? এটা মানে হচ্ছে পার সেকেন্ড। আমি আসবো একটু পরেই সংজ্ঞাগুলোতে আসবো, পার সেকেন্ড। তাহলে দেখেন এই জায়গাটাতে আপনি দেখেন যে কি হয়, এই জায়গা থেকে আপনি আপনার মানটা পাবেন হচ্ছে 2.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 25 জুল। যদি আপনাকে এখানে কিলো জুল পার মোলে বলছে, তার মানে এই জায়গাটাতে আমাকে কিলো জুলে নিয়ে আসতে হবে। আবারও বলি, এই জায়গাটাতে আমাকে কিলো জুলে নিয়ে আসতে হবে, অথবা আমি ডিরেক্টলি জুল পার মোলে নিয়ে আসি। অতএব কিলো জুল পার মোল এককে, মোল ইউনিটে, আগে আমি জুল পার মোল ইউনিটে, এটা তো আমার জুল। তার মানে আমি একটু আগে কি শিখছিলাম, যখন 1 মোলের ফোটন শক্তি আমার বলবে, তখন 1 মোলের ফোটন শক্তি বলবে, জাস্ট আমি ই ফোটনের সাথে Na এর মানটা গুণ করে দেব। তাহলে ই ফোটনের সাথে আমি Na এর মানটা গুণ করে দিই। তাহলে ই ফোটন ছিল আমার, ই ফোটন ইন্টু হচ্ছে Na। তার মানে এই জায়গাটাতে আমার ই ফোটনের যে মানটা আছে, ই ফোটনের মান হচ্ছে 2.22 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 25 ইন্টু হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তার মানে এই জায়গাটাতে আমার যেটা আসবে, এটা কিন্তু জুল পার মোল ইউনিটে, কারণ এইটাও জুলে ছিল, এটা জুলে ছিল, আমি জুলেই বসাইছি। তার মানে এটা কোন ইউনিটে আসবে? জুল পার মোল ইউনিটে আসবে। জুল পার মোল ইউনিটে কত আসবে? 0.134 জুল পার মোল। তাহলে জুল পার মোল থেকে তুমি কিলো জুল পার মোলে নিয়ে যাও, কিলো জুলে যাইতে আমার 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। ভালো করে বুঝলো, কিলো জুলে নিতে আমার কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তার মানে 0.134 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কিলো জুল পার। এটা দেখা যাচ্ছে না, এটা এইভাবে লেখো, কিলো জুল কিলো জুল পার। কি বোঝা গেছে জিনিসটা? বোঝা গেছে জিনিসটা? ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা, এখন বলতে পারো ভাইয়া এখানে জুল, কিলো জুল অনেক কিছু লিখলেন, ইকুয়াল টু এইচ নিউ লিখলেন, ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, অনেক কিছু লিখে দেখাইলেন। ভাই এগুলো পরিচয় কি? ভাই এটা পরিচয়টা কি জিনিস সেটা আগে আসি। পরিচয়, পরিচয় তো দিতে হবে তাই না? পরিচয়টা কি জিনিস? প্রচুর ক্লাস নিচ্ছি আসলে, বুঝছো না? চলে আসি, পরিচয়গুলা কি জিনিস। তো প্রথমেই চলে আসি কয়েকটা পরিচয়, এরপরে চলে আসি 2 আগে ম্যাথটা করাই, 2.37, 2.37 ম্যাথটা দেখো।
2.37 যদি ম্যাথটা দেখো যে তোমার রান্নাঘরে রান্নার কাজে ব্যবহৃত, প্রশ্নটা দেখবা, প্রশ্ন ম্যাথ করার কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে ম্যাথ করার কিছু প্রসেস আছে, ম্যাথের কিছু প্রসেস আছে, সেটা হচ্ছে প্রশ্ন পড়তে হবে ভালো মতো, প্রশ্ন একটা করে ওয়ার্ড পড়তে হবে। একটা করে ওয়ার্ড করতে হবে। তাহলে কি বলছে, তোমার রান্নাঘরে, লিখো তোমার রান্নাঘরে, দেখো তোমার রান্নাঘরে রান্নার কাজে ব্যবহৃত তোমার রান্নাঘরে রান্নার কাজে ব্যবহৃত মাইক্রো ওভেনটি ওয়ান 1.20 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ভালো করে বুঝবা, 1.20 তরঙ্গ দৈর্ঘ্যের তাপ শক্তি বিকিরণ করে। তাপ শক্তি বিকিরণ করে। ওই মাইক্রো ওভেনটির ফোটন শক্তি কত? ফোটন শক্তি কত? যদি তোমার এমনি নরমাল ফোটন শক্তি চায়, ভালো করে বুঝবা, নরমাল ফোটন শক্তি চাইলে তোমাকে এখানে এন এ দিয়ে গুণ করতে হবে না, এন এ দিয়ে গুণ করতে হবে না। বাট যদি পার মোল বলে বা এক মোলের বলে বা কত আইনস্টাইন বলে যে ফোটন শক্তি বা আইনস্টাইন কত, ঠিক আছে, এক মোল ফোটন শক্তি বললে বা কত জুল পার মোল এই টাইপের বললে, এটা তখনই বলবা যে যখন জুল পার মোল অথবা কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল ইউনিটে বলবে, তখনই শুধুমাত্র এন এ দ্বারা গুণ করবা। এখন চলে আসি আমরা, তোমার ম্যাথ পড়ছিলাম ই ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ, ই ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ, ম্যাথ পড়ছিলাম কি ই ইকুয়াল টু এইচ নিউ পড়ছিলাম না? তাহলে দেখো নিউ ইকুয়াল টু আবার কি পড়তেছে, ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এটা হচ্ছে নিউ ফ্রিকোয়েন্সি, আমরা আসতেছি এগুলা প্রত্যেকটা পরিচয় আসবো। এইটা হচ্ছে তরঙ্গ, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে আলোর বেগ, আলোর বেগ। তার মানে প্রথম প্রশ্নটাই আসি যে এখানে কি কি ভ্যালু দেয়া আছে। প্রথম প্রশ্ন আসে ভ্যালুটা কি কি দেয়া আছে, তোমার রান্নাঘরে রান্নার কাজে ব্যবহৃত মাইক্রো ওভেনটি এত সেন্টিমিটার, কত সেন্টিমিটার বলছে 1.20 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের, তার মানে এখানে আমার ল্যামডার মান দেয়া আছে 1.20 সেন্টিমিটার। তাপ শক্তি বিকিরিত করে। ফোটন শক্তি কত? ফোটন শক্তি আমার কি, ই ফোটন, ই ফোটন, ই ফোটন ইকুয়াল টু এইচ নিউ। তাহলে নিউ এর মান আমি জানি না, এখানে আমি ল্যামডার মান জানি, বাট আমি এইটুকু জানি যে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, এই ইকুয়ালটা আমি জানি নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। ভালো করে বুঝবো, নিউ ইকুয়াল টু যদি সি বাই ল্যামডা হয়, তাহলে দেখো এই জায়গায় সি এর মান আমার জানা, কারণ সি হচ্ছে আলোর বেগ, সি হচ্ছে আলোর বেগ। আচ্ছা দেখো এইচ এর মান তুমি যদি জুলে নাও, আমি একটু ঠান্ডা মাথায় এবং এটা ক্লিয়ার কাট বুঝবা, এইচ এর মান যদি তুমি এসআই এককে নাও, তাহলে এই সি এর মান নিতে হবে এসআই এককে এবং ল্যামডার মানটা নিতে হবে এসআই এককে। এটার মানে কি বলো, এটার মানে কি বলো, এটার মানে কি দেখো, যদি তুমি এইচ এর মানটা নাও, এইচ ইকুয়াল টু জুল সেকেন্ড নাও, জুল মানে কি নিউটন মিটার, নিউটন মিটার, দেখো জুল মানে হচ্ছে নিউটন মিটার, ভালো করে বুঝো, জুল থেকে তুমি হচ্ছে ইয়েতে যাবা, এটা জুল, জুল তাহলে এসআই একক, নিউটন মিটার, তাহলে মিটার থাকতেছে, তার মানে এই যে আলোর বেগ, আলোর বেগের একক হবে মিটার পার সেকেন্ড, আলোর বেগ হবে মিটার পার সেকেন্ড এবং ল্যামডাটা হবে তখন তরঙ্গ দৈর্ঘ্যটা হবে মিটারে। যদি তুমি এটা
এইচ এর মানটা নাও আর্ক সেকেন্ডে, আর্ক সেকেন্ডে। দেখো এটা হচ্ছে সিজিএস ইউনিট, এটা কোন ইউনিট? সিজিএস ইউনিট, মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। যারা যারা ক্লাস করবা না এদের মতো মূর্খ ওটা দুনিয়ায় নাই। নতুন ভর্তি হয় আসে এটা করতেছে। নতুন ছাত্র চলে গেছো তুমি, তোমার অভ্যাস নেই, অভ্যাস করতে হবে না। সি এর মান দেখো, সি এর মান আসবে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। আর তাহলে ল্যামডার মান কিসে আসবে? এই ল্যামডার মান কিসে আসবে বলো দেখি, ল্যামডার মান কিসে আসবে বলো, তাড়াতাড়ি বলো। ল্যামডার মান কিসে আসবে বলো? গাধার দলগুলা লাথি মারবো একদম ধরে। ল্যামডার মান কিসে আসবে বল? সেন্টিমিটারে। গুড, ল্যামডার মান আসবে সেন্টিমিটার। ইউনিট বোঝা গেছে? ইউনিট বোঝা গেছে? আচ্ছা, ইউনিটটা বোঝা গেলে খুবই ভালো কথা। এখন চলে আসি, এখান থেকে আমি ইজিলি ম্যাথটা করে নিতে পারবো। ই ফোটন ইজ ইকুয়াল টু এইচ সি। এইচ এর মান কত? তুমি যদি এইটা ধরো তাহলে মিটার পার সেকেন্ডে ধরি, আমি পুরোটাকে এইটা ধরি। 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড ইন্টু 3 ইন্টু কত, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই ল্যামডার মান আসে সেন্টিমিটারে, এটা মিটারে করে নিব। 1.20 ইন্টু 10⁻² মিটার, 10⁻² মিটার। দেন এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে আসবে হচ্ছে 1.66 ইন্টু 10⁻³ জুল, 10⁻³ জুল। 23 এটা, হ্যাঁ এটা হচ্ছে 23, এটা 23 মাইনাস 23। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়েছে? এখন চলে আসি, ভাইয়া এত কিছু পড়াইলেন, আমি তো জানি না ল্যামডা কি জিনিস। ল্যামডাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডাকে বলা হয় কি? তরঙ্গ দৈর্ঘ্য কি জিনিস ভাইয়া একটু বুঝান। তরঙ্গ দৈর্ঘ্য লেখো, কোন তড়িৎ চুম্বকের লেখো, কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের নিকট পাশাপাশি অবস্থিত দুটি শীর্ষ দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। যেটাকে আমি সবসময় ল্যামডা দ্বারা প্রকাশ করব, যেটাকে আমি সবসময় কি দ্বারা প্রকাশ করব? ল্যামডা দ্বারা। এই দীপ্তি আর কে কে আছে তোদের? তোরা কি আসিস? দেখ, তোরা কি আসিস? তোরা কি আসিস? হ্যাঁ, তোরা কি আসিস? দুঃখটা কাকে বলে? দেখ, একটা মাস্টার পড়াচ্ছে রাত জাগে জাগে, তোদের কোনো এই, আচ্ছা, এই তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন ইউনিটে বের করতে হইতে পারে, ঠিক আছে? এটা হয় ন্যানোমিটারে বের করতে বলে, অ্যাংস্ট্রমে বের করতে বলে। তো এটা কনভার্সন গুলো দেখাই।
1 angstrom equal to 10 to the power minus 8 centimeter, 10 to the power minus 10 meter, 1 nanometer equal to 10 to the power minus 7 centimeter equal to 10 to the power minus 9 meter, আবার 1 nanometer is equal to 10 angstrom, বা এটাও লিখতে পারো 1 angstrom equal to 0.1 nanometer। এই জিনিসগুলো ভালো মতো করবা, এই জিনিসগুলো ভালো মতো করবা, ঠিক আছে? এই জিনিসগুলা তোমার কনভার্সনে কাজে লাগবে। এখন আসি ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্যটা একটু দেখান, তরঙ্গ দৈর্ঘ্যটা কি জিনিস? আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যটা কি জিনিস আমি একটু দেখাই। মনে করো এটা একটা তরঙ্গ যাচ্ছে, ভালো করে বুঝো, এইটাকে একটা পূর্ণ তরঙ্গ বলে। এইখান থেকে এইটা আসে এই পর্যন্ত যদি যায় এটাকে বলে একটা পূর্ণ তরঙ্গ। এই পর্যন্ত গেলে হবে পূর্ণ তরঙ্গ। এই যে এটা এখান থেকে স্টার্ট হয়ে এই পর্যন্ত গেলে এটাকে বলবো আমরা পূর্ণ তরঙ্গ। এইটাকে বলে তরঙ্গ শীর্ষ, এই দুইটাকে বলে তরঙ্গ শীর্ষ। আর এটা হচ্ছে তরঙ্গ পাদ। ঠিক আছে, তরঙ্গ শীর্ষ এই জায়গাটাতে তরঙ্গ শীর্ষে বললে অথবা তরঙ্গ পাদও বলা যায়। তরঙ্গ পাদ মানে তরঙ্গটা তুমি যদি এরকম আবার বাড়াও, তার মানে একটু যদি দেখাই আমি, এই যে দুইটার দূরত্ব, এই যে এটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আবার এই দুইটা আছে না, এই দুইটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা তরঙ্গ দৈর্ঘ্য, এটাও তরঙ্গ দৈর্ঘ্য। ক্লিয়ার? তরঙ্গ দৈর্ঘ্য বোঝা গেছে। আর এইটাকে বলা হয় তরঙ্গের বিস্তার। এই যে এটাকে বলা হয় তরঙ্গের বিস্তার, তরঙ্গের বিস্তার। ঠিক আছে, ক্লিয়ার এইটুকু? ক্লিয়ার এইটুকু? হুম, এইটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে চলে আসি, দেখো কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। দেখো কম্পাঙ্ক একটা নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে, ভালো করে বুঝবা, একটা নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে সামান্য, ভালো করে বুঝবা, একটা নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যতবার, 1 সেকেন্ডে যত সংখ্যক পূর্ণ, দেখো যত সংখ্যক পূর্ণ তরঙ্গ অতিক্রম করে, সেই সংখ্যাকে কম্পাঙ্ক বলে। সেই সংখ্যাকে কি বলে? কম্পাঙ্ক। এবং কম্পাঙ্কের একক হচ্ছে সাইকেল পার সেকেন্ড, সিপিএস, সাইকেল পার সেকেন্ড। এটা মাইকেল না, সাইকেল পার সেকেন্ড অথবা হার্জ। কম্পাঙ্কের একক হচ্ছে সাইকেল পার সেকেন্ড অথবা হার্জ। ঠিক আছে,
হাত পা খুব লাগে গেছে রে। ফ্রিকোয়েন্সি আপনি এটা বলতে পারেন, ফ্রিকোয়েন্সি নিউ দ্বারা অনেকে প্রকাশ করে, অনেকে এফ দ্বারা প্রকাশ করে। এটা এখানে বলা হয়েছে কি একটা নির্দিষ্ট 1 সেকেন্ডে যতগুলা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, নিউ ইকুয়াল টু 1/t। এখানে টি হচ্ছে, এটাকে বলা হয় পর্যায়কাল, তরঙ্গের পর্যায়কাল, পর্যায়কাল, তরঙ্গের পর্যায়কাল। ঠিক আছে, তরঙ্গের পর্যায়কাল। তাহলে এইখান থেকেও আপনি বলতে পারেন নিউ ইকুয়াল টু কি 1/t। আবার নিউ ইকুয়াল টু আমরা জানি সি বাই ল্যামডা। নিউ ইকুয়াল টু কি সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা। নিউ ইকুয়াল টু আমরা এটাও জানি সি বাই ল্যামডা। ঠিক আছে, এটা হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে, নিউ ইকুয়াল টু আমরা কি জানি সি বাই ল্যামডা। সি হচ্ছে কি, সি হচ্ছে আলোর বেগ, সি হচ্ছে আলোর বেগ। তো আমরা এই দুইটা সূত্র দিয়েই নিউ বের করতে পারবো। আবারও বলি, আমরা এই দুইটা সূত্র আছে না, এই দুইটা সূত্র দিয়েই আমরা নিউ এর মানটা বের করে নিতে পারবো। এইটুকু বোঝা গেছে? নিউ নিউ কিভাবে বের করব, নিউ এর মানটা কিভাবে বের করবো বোঝা গেছে? নিউ এর মান কিভাবে বের করবো সেটা বোঝা গেছে? দেখেন তাড়াতাড়ি দেখেন, নিউ এর মান কিভাবে বের করবো সেটা বোঝা গেছে? সি বাই ল্যামডা। ঠিক আছে, এটা গেল হচ্ছে কম্পাউন্ড। আচ্ছা, এখন চলে আসি, একটু বুঝবেন। নিউ নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। সি হচ্ছে আমার আলোর বেগ, সেটা কনস্ট্যান্ট। তাহলে নিউ সমানুপাতিক 1/ল্যামডা, নিউ সমানুপাতিক 1/ল্যামডা। তার মানে যা তরঙ্গ দৈর্ঘ্য কম, যা তরঙ্গ দৈর্ঘ্য কম, তরঙ্গ দৈর্ঘ্য কম হলে বেশি হলে ফ্রিকোয়েন্সি কি হবে, নিউ কম হবে। আর তরঙ্গ দৈর্ঘ্য কম হলে নিউ বেশি। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে নিউটা বেশি হবে। যেমন মনে করেন আমি যদি এখানে একটু ড্র করি, এটা কি তরঙ্গ দৈর্ঘ্যটা কম, দেখেন এক শীর্ষ থেকে আরেক শীর্ষ তরঙ্গ দেখো কত কম, কত কম। বাট এইটার আরেক একটা শীর্ষ থেকে আরেকটা শীর্ষ তরঙ্গ দেখো কত বেশি, অনেক বেশি, এই যে অনেক বেশি। তার মানে যখন দেখবেন যে তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হয়ে যাচ্ছে তাহলে ফ্রিকোয়েন্সিটা কম হবে, মানে কম্পাঙ্ক কম। এটা হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক কম। আর এটার কম্পাঙ্ক কি বেশি, কম্পাঙ্ক বেশি, কম্পাঙ্ক বেশি। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে এইটুকু? ক্লিয়ার হয়েছে কিনা বলেন? তাহলে এইটা বুঝতে পারতেছেন যে কম্পাঙ্ক কার বেশি, কম্পাঙ্ক কখন কম। ঠিক আছে, এই জিনিসটা পড়বেন। হ্যাঁ, ক্লিয়ার এইটুকু? বলেন, তাড়াতাড়ি বলেন। আচ্ছা, যদি এটা হয়ে থাকে এরপরে চলে আসে, দেখেন তরঙ্গ সংখ্যা, এগুলা এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তরঙ্গ সংখ্যাকে আমরা নিউ বার দ্বারা প্রকাশ করি, নিউ বার দ্বারা প্রকাশ করি। তরঙ্গ সংখ্যাকে কি কি দিয়ে প্রকাশ করি, নিউ বার দ্বারা। প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে, লেখো প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে, প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে কোন তরঙ্গ দ্বারা সৃষ্ট, প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে, আমি 3 জন কাকে নিয়ে ক্লাস নিচ্ছি, কোন তরঙ্গ দ্বারা সৃষ্ট, তরঙ্গ দ্বারা সৃষ্ট পূর্ণ তরঙ্গের সংখ্যাকে, পূর্ণ তরঙ্গের সংখ্যা।
সংখ্যাকে তরঙ্গ সংখ্যা বলে। তরঙ্গ সংখ্যা বলে। এই তরঙ্গ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? নিউ বার দ্বারা প্রকাশ করছি। তাহলে নিউ বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। এটাও সেম প্রসেস, নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা। আবার দেখেন, একটু বোঝার চেষ্টা করবেন। তার মানে নিউ বার ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। ল্যামডা যখন কম হবে নিউ বারটা বেশি হবে, তার মানে ল্যামডা কম তরঙ্গ সংখ্যা বেশি। তরঙ্গ সংখ্যা বেশি। আবার ল্যামডা বেশি তরঙ্গ সংখ্যা কম। তাই না? জানেন ল্যামডা দৌড়াদৌড়ি করতেছেন, এখান থেকে অল্প একটু দূরত্ব এরকম 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 করে কাঁপতেছেন, এরকম এরকম করে কাঁপতেছেন। যত দূরত্বটা কম হবে তরঙ্গ সংখ্যাটা বেশি হবে, বাট দূরত্ব বেশি হইলে তরঙ্গ সংখ্যাটা কম হবে। দূরত্ব কম হইলে তরঙ্গ সংখ্যাটা বেশি হবে। ঠিক আছে, ল্যামডা যদি কম হয় দ্যাট মিনস তরঙ্গ দৈর্ঘ্যটা যদি কম হয় তাহলে তরঙ্গ সংখ্যা কি হবে? বেশি হবে। ক্লিয়ার এইটুকু? আবার দেখেন, এটা যদি আমি অ্যাব্রিভিয়েশন করি বা এটা যদি এইভাবে করি, আমরা জানি নিউ ইকুয়াল টু কি? সি বাই ল্যামডা। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি না? নিউ ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু 1 বাই ল্যামডা। তার মানে আমি এখান থেকে লিখতে পারি না নিউ ইকুয়াল টু সি ইন্টু হচ্ছে নিউ বার। লিখা যায়? এটা লিখা যায়? এটা লিখা যায়? এটা লিখা যায়? অথবা এটাও করা যায়, নিউ বার ইকুয়াল টু নিউ বাই সি। এটাও লেখা যায়, এটাও লেখা যায়। তার মানে আপনি যে কোনোটাই লিখতে পারবেন। আমি আবারও বলি, আপনি যে কোনোটাই লিখতে পারবেন। রাফিকা খান, রাফিয়া খান, রাফিয়া খান আপনি ক্লাস করেন না, তাহলে এখানে কেন ভর্তি হয়েছেন? নতুন ছেলেটা আসছিল, সেও ক্লাস করলো না। আপনারা কি মুখ দেখাইতে বা চেহারা দেখাইতে আসছেন? হ্যাঁ, মুখ দেখাইতে বা চেহারা দেখাইতে আসছেন? আরে গোটা বাংলাদেশে যা না, আমি তোকে বারবারই একটা কথা বলি, যা। তোকে যদি এইভাবে বেসিক পড়ায়, ম্যাথ করায়, আমি তোকে বলতেছি আমি পড়ানোই বাদ দিয়ে দিব। ইয়ার কি পাইছিস তোরা না? রাফিয়া খান, তারপরে যে নতুন ছেলেটা আসলো ও তো আবার কমেন্ট করে চলে গেল। ও বাবা, সে হোয়াইট বোর্ডে ক্লাস নেয়। এইটাতে ক্লাস করতে কি খুবই অসুবিধা হয় তোদের? হ্যাঁ, তারপরে যে ডেঙ্গু আক্রান্ত রোগী, ওর ডেঙ্গুই যায় না। হ্যাঁ, ও ডেঙ্গুর আগেও হচ্ছে ক্লাস করতো না। ও ডেঙ্গুর আগেও ক্লাস করতো না, আমি জানি না? তোমরা ফাইজলামি করতে ভর্তি হইছো, পরে আবার বদনাম করবা, তাই না? বেয়াদব কোথাকার, ননসেন্স একদম সবগুলা। একটা নতুন একটা তোমাদের নতুন একটা জিনিস পড়তেছো তোমরা, ভাই এখানে অনেক প্রবলেম হবে, এখানে অনেক প্রবলেম হবে। পুরাই ননসেন্স। যদি পর্যায় কালের সাথে সম্পর্ক করতে চাও, এটা যদি পর্যায় কালের সাথে সম্পর্ক করতে চাও, পর্যায় কাল হচ্ছে টি দ্বারা যদি সম্পর্ক করতে চাও, তাহলে এটা এরকম হবে। কারণ নিউ ইকুয়াল টু হচ্ছে 1 বাই টি। নিউ ইকুয়াল টু কত? 1 বাই টি। তার মানে এখান থেকে নিউ এর মানটা এখানে বসাও 1 বাই টি। তার মানে নিউ বার ইকুয়াল টু হচ্ছে 1 বাই টি সি। নিউ বার ইকুয়াল টু কত? 1 বাই টি সি। এটাও হতে পারে, এটাও হতে পারে। নিউ বার ইকুয়াল টু 1 বাই টি সি। আমি কালকে থেকে, আমি আজকে বলে রাখলাম, তোমরা তো পরে ক্লাস করবা। যদি তোমরা নেক্সট ক্লাস না করো আমি ক্লাস নিতে পারবো না। সহজ কথা, এভাবে আমি ক্লাস নেব। বেয়াদব, বেয়াদবি আমার একদম পছন্দ না। প্রত্যেকটা জিনিস বুঝাই দেই তো। চলে আসি তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ প্রতি সেকেন্ডে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে।
প্রতি সেকেন্ডে দেখো প্রতি সেকেন্ডে না ক্লাসটা নিতে ইচ্ছা করতেছে না আর মানে খুব মন খারাপ হয়ে গেছে। কোনো তড়িৎ চুম্বকীয় প্রতি সেকেন্ডে কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তাকে তরঙ্গ বেগ বলা হয়। এটা সাধারণত সি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সি হচ্ছে সকল প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বেগ, বা সি হচ্ছে আলোর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বেগ, আলোর যে বেগটা 3 × 10⁻10 মিটার পার সেকেন্ড। 3 × 10⁻10 সরি 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। 3 × 10⁸ 10⁸ মিটার পার সেকেন্ড। এটা ভালো মতো বলবা। ঠিক আছে, এটা হচ্ছে তরঙ্গ বেগ। এই কয়েকটা জিনিস জানলেই তুমি মোটামুটি ভাবে অনেকগুলো অ্যাব্রিভিয়েশন জানবা। এখন চলে আসি এই জিনিসগুলো আমার জানা শেষ। এখন চলে আসি আমি প্ল্যাঙ্কের, আমি যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে ছিল আমার 3 নাম্বার সূত্র, ই ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ। এটা ছিল আমার এই যে সূত্রটা, 3 নাম্বার যে সূত্রটা, শোষণ এবং বিকিরণ। শোষণ এবং বিকিরণ উপর থেকে যখন নিচে আসবে তখন শোষণ হবে, আর নিচ থেকে যখন উপরে যাবে তখন বিকিরণ হবে। এবং এই বিকিরিত শক্তিটাই আলো। এই যে বিকিরণটা আছে না, এই বিকিরিত শক্তিটাই আলো। এই বিকিরিত শক্তি আলো। আচ্ছা, এখন আমরা আসি, এইটাকে অনেকভাবে মডিফাই করা যায়। আপনি জানেন ই ইকুয়াল টু আসবে এইচ নিউ ইকুয়াল টু হচ্ছে সি বাই ল্যামডা করা যায়। তাহলে এইচ সি 1/λ করা যায়। 1/λ মানে আমি একটু আগে পড়াইলাম এইচ সি নিউ বার। তার মানে ই এর অনেকগুলা সমীকরণ, ই এর অনেকগুলা সমীকরণ। এইটা দেখেন, এটাকে আমি E2 ধরলাম, এটা শক্তি, এটা শক্তিকে আমি E1 ধরলাম, E1, এবং এটা শক্তিকে আমি E2 ধরলাম। তার মানে এখানে ডেল ই ইকুয়াল টু আসবে হচ্ছে আমার E2 মাইনাস E1, E2 মাইনাস E1। দ্যাট মিনস এটা হচ্ছে উচ্চ শক্তি স্তরের শক্তি, এটা হচ্ছে নিম্ন শক্তি স্তরের শক্তি, এবং সেটা আসবে হচ্ছে এইচ নিউ। তাহলে এইচ নিউ ইকুয়াল টু আমার কি আসবে, এইচ নিউ ইকুয়াল টু আমি এটা লিখতে পারি E2 মাইনাস E1, E2 মাইনাস E1, এটাও লেখা যায়। আবার এইচ নিউ এর থেকে আমি এটাও লিখতে পারি, এইচ নিউ ইকুয়াল টু কিন্তু আমরা এইচ সি নিউ বারও লিখতে পারি। তাহলে এইচ সি নিউ বার ইজ ইকুয়াল টু E2 মাইনাস অফ E1, এটাও লিখতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা করতে পারি, কনভার্সন গুলা এটা করতে পারি। এটাই ছিল আমাদের 3 নাম্বার পোস্টুলেট। 3 নাম্বার পোস্টুলেট করতে যায় আমাকে এতগুলা জিনিস পড়তে হইলো। 3 নাম্বার পোস্টুলেটটা কি ছিল? পোস্টুলেটটা ছিল যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে। আমি আবারও বলি, বোর পরমাণু যে 3 নাম্বার শক্তিটা আসবে সেটা হচ্ছে যখন ইলেকট্রন একটা কক্ষপথ থেকে তোমার এই যে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে লাফিয়ে আসলো, একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে লাফিয়ে আসলো, এই যে লাফিয়ে আসলো, তখন কিছু পরিমাণ শক্তি তোমার শোষিত হবে বা কিছু পরিমাণ আলোক শক্তি বিকিরিত হবে। ঠিক আছে, উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে যাবে তখন এটা হবে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে হবে হচ্ছে বিকিরণ, শোষণ না, বিকিরণ। উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে হবে হচ্ছে বিকিরণ, আর নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে তখন হবে শোষণ। আর এই যে বিকিরিত শক্তিটা, এই যে বিকিরিত শক্তিটাই হবে কি আলো। এই যে বিকিরণ করতেছে, এই যে বিকিরণ করতেছে, এই বিকিরিত শক্তিটাই কি হবে বলো দেখি, আলো।
আমার কথা বুঝতে পারছো? এই বিকিরিত শক্তিটাই কি হবে? আলো। ঠিক আছে, এখানে এখানে ক্লিয়ার হয়েছে এইটুকু কথাবার্তা? ক্লিয়ার হয়েছে এইটুকু কথাবার্তা? ক্লিয়ার হয়েছে কথাবার্তা? আচ্ছা, আমি কি কৌণিক বেগ সম্পর্কে পড়াইছিলাম? শেষ করব। কৌণিক বেগ সম্পর্কে পড়াইছিলাম? কৌণিক বেগ সম্পর্কে কি পড়াইছিলাম আমি তোমাদের? কৌণিক বেগ সম্পর্কে কি পড়াইছিলাম আমি? একটু বলো। কৌণিক বেগ সম্পর্কে পড়াইছিলাম আমি? মনে হয় পড়াইছিলাম এর আগের চ্যাপ্টারে, এর আগের স্লাইডে মনে হয় ছিল, মানে এর আগের ক্লাসে। যাই হোক,